ओं नमः श्री अतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे भुलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে আরেকটি শ্লোক স্মরণ করব। গঙ্গা পাপং শশীতাপং দৈনং কল্পদ্রুম হরে পাপং তাপং তথা দৈনং শুদ্ধ সাধু সমাগম। অর্থাৎ গঙ্গা যেমন পাপ হরণ করে, চাঁদ যেমন তাপ হরণ করে, তেমনি কল্পতরু আমাদের দৈন দুর্দশাকে হরণ করে। কিন্তু সাধু সঙ্গ করলে এই পাপ তাপ এবং দৈন তিনটিই একসাথে হরণ হয়। আমরা আজকে কাশীর বন বাবার কথা স্মরণ করব। বনবিহারী মহারাজ 1926 সালের কোনো একদিন বাড়ি ছেড়ে কাঁথি রামকৃষ্ণ আশ্রমে যোগদান করেছিলেন এই বন বাবা বা বনবিহারী মহারাজ। কিছুদিন পরে ব্রহ্মচারী বনবিহারীকে কাঁথি থেকে মেদিনীপুর আশ্রমে পাঠানো হয় এবং মেদিনীপুর আশ্রমে বছরখানেক থাকার পর তাকে বেলুড় মঠে পাঠানো হয়। বেলুড় মঠে পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে মন্ত্রদীক্ষা তার লাভ হয় এবং মঠ বাস সম্পর্কে তিনি নিজেই বলতেন যে 10 ক্লাস পড়তে পড়তে ফাইনাল পরীক্ষা না দিয়েই সংঘে যোগদান করি। মঠে বেশ আছি, গ্রামের ছেলে, গঙ্গায় স্টিমারের বাঁশি বাজলেই দৌড়ে দেখতে যেতাম। তখন বেশ সুস্থ সবল ছিলাম। আমার ওইভাবে স্টিমার দেখতে যাওয়া দেখে পূজনীয় মহাপুরুষজি খুব আনন্দ উপভোগ করতেন। এই সময় একদিন পূজনীয় ওঙ্কারানন্দজি অর্থাৎ অনঙ্গ মহারাজ তিনি আমাকে ডেকে বললেন, শোনো বনবিহারী, তোমাকে আমরা দেওঘর বিদ্যাপীঠে পাঠাবো, ওখানে গিয়ে 10 ক্লাস পরীক্ষা দিয়ে পাশ করে নাও, একটা সার্টিফিকেট থাকা দরকার। বনবিহারী মহারাজ দৃঢ়তার সঙ্গে বিনীতভাবে বলেছিলেন, মহারাজ, পড়ানোর সামর্থ্য আমার বাবার ছিল, কিন্তু আমি আর স্কুলে পড়ব না। বেলুড় মঠে কিছুদিন থাকার পরেই বনবিহারী মহারাজের ম্যালেরিয়া হয়েছিল, খুব রোগা দুর্বল হয়ে পড়েছিলেন এবং এইসব দেখে 1929 সালের প্রথম দিকে মহাপুরুষ মহারাজ বনবিহারী মহারাজকে কাশী সেবাশ্রমে পাঠিয়ে দিলেন। কাশীতে এসে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং কিছুদিন পরেই হাসপাতালে রোগী নারায়ণ সেবা শুরু করলেন। কিভাবে রোগী নারায়ণ সেবা করতে হয় সেই সময় পূজনীয় মহারাজরা তাকে ভালো করে বোঝাতেন এবং দেখিয়ে দিতেন। এছাড়াও মুষ্টি ভিক্ষা করতে যেতে হতো এবং ভিক্ষার ট্রেনিংও দেওয়া হতো। বনবিহারী মহারাজ তার স্মৃতিকথায় বলছেন যে খুব মজার গল্প করে বলতেন যে ভিক্ষার ঝুলি নিয়ে সিনিয়র সাধুর সঙ্গে বাড়ি বাড়ি যেতে হতো। প্রথমে উনি 2-1 ঘর ভিক্ষা করে দেখালেন কি করে চাইতে হয়। তারপর উনি দূরে দাঁড়িয়ে থেকে আমাকে পাঠালেন ভিক্ষা করতে। শুরুতে লজ্জায় গলা দিয়ে স্বর বেরোতে চায় না, তবুও জোর করে বলতাম, সেবাশ্রমের চুটকি দিন মা। চুটকি মানে হচ্ছে মুষ্টি ভিক্ষা। এবং এইভাবে ভিক্ষা করে নিয়ে আসতেই সিনিয়র মহারাজরা বললেন, এরকম হবে না, ভিক্ষা নেবার পর বলবে, মা এই মাসে একটু কম হয়ে গেল, তা না হলে সামনের মাসে আরও কমবে। একদিনের ঘটনা খুব সুন্দর করে বনবিহারী মহারাজ বলছেন যে ভিক্ষা করতে করতে দুপুরের আগে একটা বাড়িতে পৌঁছে সেবাশ্রমে চুটকি দিন মা বলে দাঁড়িয়ে আছেন। এমন সময় বয়স্কা মাতাজি ভিক্ষা দিতে এসে মহারাজকে দেখে বললেন, আহা কার বাছারে, মা তোকে কোন প্রাণে ছেড়ে দিয়েছে, রোদে মুখ একেবারে লাল হয়ে গেছে, আয় বাবা একটু বাতাসা জল খেয়ে যা। ভিক্ষা করার নানান অভিজ্ঞতা তিনি বলতেন বনবিহারী মহারাজ, যে 5-6 কিলোমিটার দূর থেকে ভিক্ষার জিনিস মাথায় করে আশ্রমে ফিরতে হতো। দুবার ভীষণ লু লেগে জীবন সংকটাপন্ন হয়েছিল। একবার লহরতারা থেকে প্রায় 1.5 মণ মাল ঘাড়ে নিয়ে মাথায় ফিরে আসছি, প্রচণ্ড রোদে মাথা ঘুরছে, কোনো রকমে আশ্রমে ঢুকেই অফিসের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। একটু পরে অনুভব করলাম কে যেন মুখের মধ্যে কোনো তরল পদার্থ দিল, যেন অমৃত তুল্য।
একটু পরেই দেখলাম চারদিকে লোক দাঁড়িয়ে হাওয়া করছে, কেউ চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিচ্ছে। অর্থাৎ এই যে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের সেবা ভাবনা দেখি, সেই সেবা ভাবনায় এই সন্ন্যাসী মহারাজরাও কিন্তু নিজেরা এই মুষ্টি ভিক্ষা করেছেন, সেবা ভিক্ষা করেছেন। আসলে সেবা করতে গেলেই ভিক্ষা করতে হয়। ভিক্ষার দ্বারা যেটি পাওয়া যায় সেটি হচ্ছে শ্রেষ্ঠ নিবেদন। আমি গতকালও বলেছি, আজও আবার নিবেদন করলাম, দুর্গাপুজোর প্রাক লগ্নে, একটু আগে থেকেই বলছি দুর্গাপুজো যেহেতু অক্টোবর মাসে, কিন্তু আমরা সংসারী মানুষ, গৃহস্থ মানুষ, আমাদের নানান রকম দায়বদ্ধতা থাকে, সংসারের দায়িত্ব কর্তব্য থাকে। সেটি সামলেও যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, জানবেন বিন্দু বিন্দুতেও সিন্ধু হয়। আপনাদের অল্প অল্প সেবা পুজোর অর্ঘ্য ওই গ্রামের বাচ্চা ছেলেটির মুখে একটা হাসি ফোটাবে। সে দুর্গাপুজোয় যখন তার মায়ের হাতটি ধরে কিংবা বাবার হাতটি ধরে কিংবা ভাই বোনের হাতটি ধরে দুর্গাপুজোয় মা দুর্গার সামনে দাঁড়াবে, তার পরনে যখন আপনার নিবেদিত একটি সেবা পুজোর অর্ঘ্যরূপ জামা কিংবা একটা প্যান্ট কিংবা গেঞ্জি কিংবা লুঙ্গি কিংবা পরনের কাপড় থাকবে, তখন ভাবুন মা দুর্গা আপনাকে আশীর্বাদ করবেন। কারণ তিনি দশভুজা, তিনি সব জানতে পারেন কে কোন কারণে কাকে অর্থ দিয়েছে, কোন কারণে সেই অর্থ ব্যয় হচ্ছে। আমরা জটিল মানুষ, অনেক সময় অঙ্কট বঙ্কট করি, হিসেবের চুলচেরা বিশ্লেষণ করি, কিন্তু তিনি তো জানেন। তাই আসুন না একটু সবাই মিলে আমরা এই মায়ের মহা পূজায় ওই বাচ্চাগুলোর কথা ভেবে, ওই সাধু সন্ন্যাসিনীদের কথা ভেবে একটু পাশে দাঁড়াই, একটু তাদের বিভিন্ন রকম যে কার্য বা ক্রিয়াকাণ্ড রয়েছে তাতে আমরা মাধ্যম হই। হ্যাঁ, আমি হয়তো ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছি, সেই উদ্যোগ নিয়ে যদি আমরা একটু এগোতে পারি তাদের কাছে। বনবিহারী মহারাজ সেইভাবেই কিন্তু এই সেবাটি করেছেন, নিজে সেবা নিয়ে এসেছেন। 1929 সালে পূজনীয় মহাপুরুষ মহারাজ কাশীতে এসে রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে ছিলেন। সেই সময় কাশীতে অনেক প্রাচীন সাধু ছিলেন এবং ওই দুর্গা মণ্ডপের সামনে একটা বৃহৎ আম গাছ ছিল। সেই আম গাছের নিচে পূজনীয় মহাপুরুষ মহারাজ বসে আছেন, আর দুটি আশ্রম অর্থাৎ সেবাশ্রম আর অদ্বৈত আশ্রমের সাধু ব্রহ্মচারীরা প্রণাম করছেন। ব্রহ্মচারী বনবিহারী প্রণাম করতেই মহাপুরুষ মহারাজ স্নেহাদ্র কণ্ঠে বলে ওঠেন, এই ছেলেটির চেহারা আগে কত ভালো ছিল, মঠে ম্যালেরিয়া হয়ে একেবারে রোগা হয়ে গিয়েছিল, এখন একটু ভালো আছে দেখছি। এবং এই সময়তেই কোনো একটা শুভ দিনে মহাপুরুষ মহারাজ বনবিহারী মহারাজকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য দীক্ষান্তের নাম দিয়েছিলেন ব্রহ্মচারী নিগম চৈতন্য, এবং কাশীতে ভিক্ষার সুবিধের জন্য গৈরিক বস্ত্রও দিয়েছিলেন। তারপর তাকে আশীর্বাদ করে বলেছিলেন, তুমি এখানেই নারায়ণ সেবা করবে, তাহলেই তোমার ভক্তি মুক্তি সব কিছু হবে। এই গুরু বাক্যে দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে এই ব্রহ্মচারী বনবিহারী মহারাজ পরবর্তীকালে স্বামী মুক্তানন্দ নাম পান, সন্ন্যাস নাম, এবং তার উপরে তিনি কাশীর বনবাবা এই নামে প্রায় জীবনের শেষ দিন পর্যন্ত একেবারে নারায়ণ সেবা একান্ত নিষ্ঠার সঙ্গে করে গেছেন, যেটি রামকৃষ্ণ সঙ্গে সেবা আদর্শের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গেছে একেবারে। এবং এই পরবর্তীকালীন রামকৃষ্ণ মঠের, বিশেষ করে রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস বারাণসীর সন্ন্যাসী মহারাজরা তার স্মৃতিকথায় লিখেছেন যে বন বাবার দৈনিক জীবনযাত্রা কীরকম ছিল না, প্রত্যেক দিন ভোরবেলায় হাঁটতে হাঁটতে গঙ্গা স্নান করে বিশ্বনাথ এবং অন্নপূর্ণা দর্শন স্পর্শন করতেন, পুজো পাঠ জপ ধ্যান করে ফিরে এসে চা পান করে যে সমস্ত মহারাজরা ওয়ার্ডে নাইট ডিউটি করতেন তাদেরকে ছাড়তে হতো, কারণ সাধু ব্রহ্মচারীরাই সেই সময় নারায়ণদের সেবা শুশ্রূষা করতেন। দুপুরবেলায় সকলে পেট ভরে ডাল ভাত তরকারি খেতেন, আর রাত্রে আবার তাই, ভাত রুটি ডাল তরকারি। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আসন বগলে করে কেদার মন্দিরে যেতেন এবং গঙ্গা স্নান করে ঘাটের ওপর একটা বড় পাথরের ওপর বসে জপ ধ্যান করতেন। 40 বছরের বেশি সময় ধরে এই অনুসরণ করেছেন একজন সন্ন্যাসী, 40 বছর ধরে এইটি করে যাচ্ছেন। ভেবে দেখুন তার তপস্যা কোথায়।
কাশিতে মরলে মুক্তি যেতে হবে, তার সাথে তপস্যাটি দরকার, সাধন ভজন দরকার। সাধন ভজন ছাড়া ভগবান লাভ হবে না। সেবা চিত্তশুদ্ধি করে, কিন্তু সেই শুদ্ধ চিত্তে সাধন ভজন দরকার। এবং শুধু সন্ন্যাসীরাও নয়, নিউ দিল্লিতে চিত্তরঞ্জন পার্কের কাছে বা চিত্তরঞ্জন পার্ক অঞ্চলে রয়েছেন শ্রদ্ধেয় শ্রী ভাস্কর রায় মহাশয়, এবং দেওয়ানগাজী রোড বালিতে শ্রী পাঁচুগোপাল বন্দ্যোপাধ্যায় মহাশয়। এদের দুজনের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। যদিও এদের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, এই অনুষ্ঠানের মাধ্যমে যদি তাদের কাছে পৌঁছানো যায়, আমি শ্রদ্ধেয় শ্রী ভাস্কর রায় মহাশয় এবং শ্রী পাঁচুগোপাল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব যে তাদের ভাণ্ডারে অনেক এরকম স্মৃতিকথা রয়েছে কাশীর বন বাবাকে নিয়েই। যেমন এই পাঁচুগোপাল বন্দ্যোপাধ্যায় মহাশয় বলছেন যে তিনি একবার কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে গিয়েছেন। সকালবেলায় বন বাবাকে প্রণাম করতে গেছেন। তাকে বলা হতো কাশীর সচল বিশ্বনাথ, এবং দর্শনেই তিনি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা একেবারে টেনে নিলেন। 2014 সালে এই স্মৃতিকথা শ্রদ্ধেয় শ্রী পাঁচুগোপাল বন্দ্যোপাধ্যায় দেওয়ানগাজী রোড বালি থেকে স্মৃতিকথায় লিখছেন যে দেখেছিলাম রোজ বিকালে বাবার ঘরের বারান্দায় লোহার খাটের ফ্রেমের ওপর ওই মাপের একটা কাঠের তক্তা পাতা হতো। ওটা কি রাতের শোয়ার জায়গা বন বাবার। এপ্রিল মে মাসে বারাণসীর ওই প্রচণ্ড গরমেও বন বাবার খাটের ওপর কোনো ফ্যান ছিল না, তোষক বালিশ ছিল না। অবাক হয়ে পাঁচুগোপালবাবু ভেবেছেন, এ তো পাথরের শিবলিঙ্গ নয়, তাহলে কি কোনো শরীর বোধই নেই? এবং পরবর্তীকালে তিনি শুনেছিলেন যে এই বন বাবা অর্থাৎ বনবিহারী মহারাজ স্বাধীনতা সংগ্রামের অনেক ঘটনা দেখেছেন। একদিন প্রণাম করতে গিয়ে পাঁচুগোপালবাবু বললেন যে বাবা, স্বাধীনতা সংগ্রামের আপনি সাক্ষী, তার কিছু ঘটনা বলবেন? বন বাবা শান্ত স্বভাব, আস্তে আস্তে বললেন, চণ্ডীপুর আশ্রমে ছিলাম তখন। পুলিশের গুলিতে একটি ছেলে মারা যেতে মানুষ ক্ষেপে যায়। তারা মৃতদেহ ঘিরে রেখে পুলিশকে ওই দেহ স্পর্শ করতে বারণ করে হুঁশিয়ারি দেয় যে পুলিশ ওই দেহ স্পর্শ করলে আগুন জ্বলবে। তবে মঠের মহারাজ আমার নাম বলে, অর্থাৎ বনবিহারী মহারাজের নাম বলে বলছেন যদি উনি সৎকার করেন তাহলে আমরা মেনে নেব। পুলিশ এসে আমায় বলতে আমি রাজি হই। গিয়ে দেখলাম 17-18 বছরের একটা তরতাজা ছেলে গুলি খেয়ে মরে পড়ে রয়েছে। পুলিশ দূর থেকে পাহারা দিয়ে চলল। আমি ওই মানুষদের সঙ্গে শ্মশানে গিয়ে দাহ করে এলাম। আর একবার কয়েকজন ছেলে ছুটতে ছুটতে এসে আশ্রমের মধ্যে ঢুকে বলল, মহারাজ আমরা স্বাধীনতা সংগ্রামী, পুলিশ তাড়া করেছে বলে আশ্রমে ঢুকেছি। ওদের ভেতরে চলে যেতে বলে বনবিহারী মহারাজ সামনে বসে রইলেন। কিছুক্ষণ পরে পুলিশ এসে জিজ্ঞাসা করলেন, এখানে কোনো টেররিস্ট আছেন? বনবিহারী মহারাজ বললেন, এটা রামকৃষ্ণ মিশনের আশ্রম, এখানে পূজা আচ্ছা হয়, গরিব দুঃখীদের সাহায্য করা হয়। পুলিশ কি বুঝলো জানি না, কিছু না বলে চলে গেল। তখন ভেতরে গিয়ে ওদেরকে বললাম, পুলিশ এখন চলে গেছে, তোমরা পেছন দিক দিয়ে সাবধানে চলে যাও। আবার পুলিশ এলে আমার কথায় চলে নাও যেতে পারে। তখন তারা চলে গেল। এই যে কাশীতে সবসময় একজন সচল বিশ্বনাথ থাকেন, সব সময়, এখনও রয়েছেন, আমরা হয়তো তাকে চিনতে পারবো না। সেই সচল বিশ্বনাথ হচ্ছেন কাশীর বন বাবা। শ্রদ্ধেয় শ্রী ভাস্কর রায় মহাশয় তিনি বলছেন যেই বন বাবা বা চলমান বিশ্বনাথ বা পূজনীয় স্বামী মুক্তানন্দজি মহারাজ, তার মহাসমাধির কিছুদিন পূর্বে তাকে দর্শন করতে গিয়েছিলেন ভাস্করবাবু কাশী সেবাশ্রমে। সাধু নিবাসের একতলায় তার ঘরের বাইরের বারান্দায় অতি সাধারণ ক্যাম্প খাটে তিনি শায়িত ছিলেন। শরীর অসুস্থ থাকায় কথা বলার সামর্থ্য ছিল না, দূর থেকে তিনি প্রণাম করে চলে আসেন। কিন্তু এর বেশ কয়েক বছর পর 2003 সালের ফেব্রুয়ারি মাসে কাশী সেবাশ্রমের আউটডোর পেশেন্ট ব্লকের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ সংঘের তদানীন্তন অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, আর সঙ্গে ছিলেন অন্যতম সহাধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ। সেই দ্বারোদ্ঘাটন উপলক্ষে একটি সভায় পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ বন বাবার একটি স্মৃতিচারণা করেছিলেন, করে বলেছিলেন
যে বন বাবার সেবার স্পর্শ যে শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা নয়। একবার একটি বাঁদর সেবাশ্রমের ওপিডি ড্রেসিং রুমে প্রবেশ করেছিল। তখন বন বাবা সেখানে রোগী নারায়ণের সেবায় ব্যস্ত ছিলেন। বন বাবা লক্ষ্য করলেন যে বাঁদরটির গায়ে একটা গভীর ক্ষত, যেটা নিরাময় করা তৎক্ষণাৎ প্রয়োজন ছিল। তিনি বাঁদরটির শরীরে ওই ক্ষতস্থান সযত্নে পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন এবং বাঁদরটি চলে যায়। আশ্চর্যের বিষয়, এর কয়েকদিন পরেও কয়েকবার বাঁদরটি বন বাবার কাছে এসে ব্যান্ডেজ বদল করে যায় এবং আরোগ্য লাভ করে। পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ আরও বলেছিলেন, একবার একটি রোগীর ঘায়ের দুর্গন্ধে তার আত্মীয় পরিজনেরা তাকে পরিত্যাগ করেন, কিন্তু বনবিহারী মহারাজের সহকারী ব্রহ্মচারীও তাকে ড্রেসিং করতে অস্বীকার করেন। তখন বন বাবা তাকে বলেছিলেন, মনে করো ওই রোগী নারায়ণ তোমার সাক্ষাৎ পিতা এবং সেই মনোভাব নিয়ে তার সেবা করো। ব্রহ্মচারী মহারাজ তাই করেছিলেন এবং অনায়াসে সেই রোগী নারায়ণের সেবার দ্বারা আরোগ্য লাভ হয়েছিল। ওই যে মহাপুরুষ মহারাজ বলছেন, তুমি এখানেই নারায়ণ সেবা করবে, তাহলেই তোমার ভক্তি মুক্তি সব কিছু হবে। সেজন্য ওই 81 বছর বয়সেও যারা তাকে দেখতেন জলখাবারের পর তিনি প্রত্যেক দিন ড্রেসিং রুমে গিয়ে ওই রোগী নারায়ণের ড্রেসিং করতেন 40-50 জনের। সেটাই দেখার মতন ছিল। ক্ষতস্থান পরিষ্কার করার সময় রোগী নারায়ণের যাতে বিশেষ কষ্ট না হয় তার জন্য তিনি সহানুভূতিপূর্ণ কথা বলতেন, সেবা করতেন। আর রোগী নারায়ণের মুখে কষ্টের মধ্যে আনন্দের হাসি ফুটে উঠত। দুর্গন্ধযুক্ত রোগী নারায়ণ আসতেন, নির্বিকার চিত্তে তিনি সেবা করতেন। কেউ কেউ মহারাজকে জিজ্ঞাসা করতেন যে আপনার গন্ধ লাগে না? তিনি মৃদু হেসে বলতেন, খারাপ গন্ধ পাই না। এবং সেই জন্য তিনি বারবার বলতেন, পরবর্তীকালেও যারা এই হোম অফ সার্ভিসে মহারাজের সান্নিধ্যে এসেছিলেন বন বাবার, তাদেরকে তিনি বলতেন যে মন দিয়ে নারায়ণ সেবা। এবং রোগীকে নারায়ণ কেন বলা হয় এটা জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, দেখো স্বামীজি ঠাকুরের ভাব নিয়ে শিবজ্ঞানী জীবসেবা করতে বলেছিলেন, সেই ভাবাদর্শ নিয়েই এই সেবাশ্রম গড়ে উঠেছে। তাই এখানে সমস্ত রোগীকে নারায়ণ বলা হয়, সেই দৃষ্টি নিয়েই সেবা করার চেষ্টা করা হয়। এই পড়াশোনায় তার মন ছিল না, এবং কিন্তু তিনি যা শুনতেন মনে রাখতে পারতেন। ছোটবেলায় মাঠে মাঠে ঘুরে বেড়াতে ভালোবাসতেন। বাঁশি বাজানো তার অন্যতম খেলা ছিল, কিন্তু ছোটবেলা থেকে তিনি ভক্তিপরায়ণ ছিলেন এবং বিশেষ করে শিব পুজো করে আনন্দ পেতেন। এই বন বাবার পিতামহ উড়িষ্যার জলেশ্বর থানার অন্তর্গত খুঁটাবস্তা গ্রামের ব্রাহ্মণ ছিলেন এবং পরবর্তীকালে তিনি এই মেদিনীপুরের দিকে আসেন এবং শেষ জীবনে কাশীতে সাধুপুত্র বন বাবার কাছেও কিন্তু তার মা ঝাড়েশ্বরী দেবী তিনি এসেছিলেন এবং বন বাবা সাধ্যমতো মায়ের সেবা করেছিলেন। 1936 সালে সেজন্য অনঙ্গ মহারাজ স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ বনবিহারী মহারাজকে দেখে একবার বলেছিলেন, বনবিহারী তুমি কি এরকমই থাকবে, সন্ন্যাস নেবে না? বনবিহারী মহারাজ উত্তর দিয়েছিলেন, পূজনীয় মহাপুরুষ মহারাজ আমাকে গেরুয়া দিয়ে গেছেন। ওঙ্কারানন্দজি বলেছিলেন, মহাপুরুষ মহারাজ তোমায় গেরুয়া দিয়েছেন সত্য, তবুও সন্ন্যাস সংস্কারের প্রয়োজন আছে, তুমি বেলুড় মঠে সন্ন্যাসের জন্য আবেদন করো। এবং সত্যি সত্যি তার এই সেবা ভাবনা দেখে অবাক হয়ে যেত সবাই। অর্থাৎ ওই যে স্বামীজির কথা, সেবার দ্বারাই মুক্তি লাভ সম্ভব, এই সেবার দ্বারা। কাশীতে সারা জীবন তিনি এই সেবা করেছেন। তাই স্বামীজির ঠাকুরের যে ভাব, সেই সেবা ভাবনাটি যদি আমাদের সত্যি সত্যি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হয়, তাহলে এই সন্ন্যাসী মহারাজদের পুণ্য পবিত্র জীবনের কথা আমাদের বারবার
স্মরণ করতে হয় এবং আমাদের বারবার মনে রাখতে হয় যে এইভাবেই আমাদের নিজেদের সেবা ভাবনার মধ্যে দিয়ে জীবনকে পূর্ণ কৃতার্থ করতে হবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা